প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য শারমিন স্টোরি থেকে। সো চলুন আজকের ঘটনার মধ্যে আমরা কি শুনতে পারি। কেন মানুষের এত এত বিচ্ছেদ হয়, বিয়ের পরও বিচ্ছেদ হয়, মৃত্যুর আগেও মানুষের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ নামক শব্দটা মনে হয় পৃথিবী থেকে মুছবে না কখনো কোনো দিন, আরও বাড়তে আছে দিন দিন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মূল গল্পে। আপুটি লিখেছেন, আমার নাম রুকিয়া, বাড়ি সিলেট, বর্তমান ঢাকায় আমার আম্মুর সাথে। যখন আম্মুর বিয়ে হলো, তাদের নাকি ভালো একটা সংসার চলতেছিল। তখন আমার আম্মুর বয়স ছিল 13 বছর। যখন আমার আম্মুর বয়স 14 হয়, তখন আমার জন্ম হয়। ও মাই গড, কি বলেন! তখন জানা গেল আমার আব্বুর আগে বিয়ে করেছিল, এরপর 2টি সন্তান আছে তার। তাই নিয়েই আমার আম্মুর সাথে আব্বুর মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এগুলো আমার নানা নানির মুখেই আমার শোনা। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমি আম্মুর সাথেই ছিলাম। আমার আম্মুর বয়স অল্প দেখে আবার তাকে বিয়ে দিয়ে দিল। আমার তখন 4 বছর। তারপর আবার তৈরি হলো আবার সেই সৎ ভাই বোন। আম্মু আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু যখন সৎ ভাই বোন হওয়ার পর ভালোবাসাটা কমে গেল আমার প্রতি। অনেক অবহেলায় বড় হতে লাগলাম আমি। ব্যথা পেলেও আমার আম্মুর কিছু যায় আসতো না। কিন্তু আমার ভাই বোন ব্যথা পেলে আমার আব্বু আম্মুর খুব কষ্ট হতো। দিন শেষে আমার বয়স বাড়তে বাড়তে 18তে চলে আসলো। আম্মু আমাকে বিয়ে দিয়ে দিল। কয়েকদিন সম্পর্ক ভালোই ছিল, তারপর শুরু হলো আমার হাজবেন্ডের অত্যাচার। যার জীবন সুখী হয় তার জীবন ছোটকাল থেকেই সুখী হয়, আর যার জীবনে সুখ নেই সে ছোটকাল থেকে দুঃখ করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত দুঃখ নিয়ে যেতে হয় কবরে। আচ্ছা, যাই হোক, এরপর লিখেছে, আমার প্রতিও আমার শ্বশুর শাশুড়িরও ফ্যামিলির সবাই আমার ওপর বিরক্ত হতো। তারপর তাদের সাথে রাগ করে ঢাকা শহরে কাজ করতে চলে আসি। আল্লাহ, রীতিমতো মানুষের স্টোরিগুলো শুনলে আমার কান্না চলে আসে যে ভাই কিভাবে সম্ভব। আসলে মানুষের জীবন কাহিনীগুলো শুনলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায় যে মানুষ কতটা কঠিন, মানুষ কতটা স্বার্থপর, মানুষ কতটা বেঈমান। কাজ করতে চলে আসি ঢাকা শহরে। জানতে পারলাম আমার গর্ভে বাচ্চা আছে। তাকে জানালাম, সে বলল বাড়ি চলে যেতে। সে আমার সাথে আর কোনো ঝামেলা করবে না। আমিও বাড়ি চলে গেলাম। আমার যখন 8 মাস হয় বেবি পেটে আসার, সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু আমি তাকে না করি। আমাকে মারতে পর্যন্ত আসছে, অনেক অত্যাচার করতো। কিন্তু বেবি 8 মাস হওয়ার কারণে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতাম না। একসময় সে সবার সামনেই বলল সেই বেবিটা নাকি তার না, আমি ঢাকা থেকে কোথাও থেকে নিয়ে গেছি, এবং সে এগুলো বলতেছিল সে সন্তান দেখবে না। এই কথা বলেই সে চলে গেল। আস্তে আস্তে দিন পার হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে সে কি পুরুষ? সে কি আপনার হাজবেন্ড ছিল? সে যদি আপনার হাজবেন্ড হয়ে থাকতো, 8 মাসের সময়, 7 মাসের সময়, 9 মাসের সময় অন্তত আপনার সাথে ফিজিক্যাল করতে চাইতো না। প্রথম 3 মাস, পরে 3 মাস তো ফিজিক্যাল করা একটুও উচিত না। বাট তার মাথায় কি কোনো কমন সেন্স ছিল না যে একটা মেয়ের গর্ভে সন্তান আছে, সেই সন্তান নষ্ট হয়ে যেতে পারে, কষ্ট পেতে পারে, আঘাত পেতে পারে? এটুকু তার মধ্যে কাজ করলো না। সে উল্টো আপনার নামে অপবাদ দিল। ইভেন তার বাচ্চা আপনি পেটে নিছেন, আবার সে আপনার সাথে এগুলো করতেছে। ভাই, এগুলো কোন ধরনের কথা? মানে ভাই, আপনার উদ্দেশ্যে একটি কথা বলি এর মাঝে, আপনি কি তাকে একটুও ভালোবাসেননি? এভাবেই দিন পার হয়ে যাচ্ছে। আমার সন্তান হওয়ার দিন চলে আসলো। আমি যখন প্রসব ব্যথায় কষ্ট পাই, যন্ত্রণা করতেছিলাম, আমার আম্মু একজন মহিলাকে নিয়ে আসলো। আমার ব্যথা উঠছে এই কারণে। বাচ্চাটা হওয়ার সাথে সাথেই আমার বাচ্চাটা এই পৃথিবীর আর মুখ দেখলো না, মারা গেল। আমার শ্বশুর শাশুড়ি খবর পেয়ে আসছিল। সারাদিন থেকে মাটি দেওয়ার পর চলে যায়। আমার হাজবেন্ড শোনার পরেই আসছিল। তখন একটু স্বীকার করলো, পরে আবার অস্বীকার করে শেষ। অ্যান্ড সে তার সন্তানকে দেখতে পায়নি, তার আগেই মাটি দেওয়া হয়ে গিয়েছিল। সে আবারও হাতে পায়ে ধরে সম্পর্ক ঠিক করলো। আমি আবারও সম্পর্ক করতে লাগলাম। আসলে আমাদের মেয়েদের একটা ভুল ডিসিশন কি জানেন? আমাদেরকে যারা লাত্তি মারে,
আমরা তাদের জন্য পাগল হয়ে যাই। আমরা হলাম এমন জাতি, এমন নরম জাতি, যাদেরকে পায়ে ধরে, হাতে ধরে একটু ভালোবাসলে, একটু আবেগমাখা কথা বললে আমরা জাস্ট রীতিমতো পাগল হয়ে তার কাছে চলে যাই। তবে আপু, আপনার এইখানেই আপনার ভুল ছিল। আপনার সন্তান মারা গিয়েছে, ফার্স্ট পয়েন্ট। সে দেখতে পারলো না, তার একটু আবেগ জন্মালো মনের মধ্যে, বাচ্চা মারা গেল, সে আবার সম্পর্ক ঠিক করতে চাইলো, আপনিও মনে হয় ঠিক করে ফেলছেন। আচ্ছা যাই হোক, এরপর উনি লিখেছেন আবারও সে আমার সাথে অবহেলা করা শুরু করলো। এরকম করতে করতে 3 বছর গেল, না পেরে তাকে ডিভোর্স দিলাম। হঠাৎ করে একদিন আমাকে একজন ফোন দিল, তার সাথে কথা বলতে বলতে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। তার সাথে সম্পর্ক হওয়ার 1-1.5 বছর পর সেও আমাকে অবহেলা করতে শুরু করে দিল। ওই যে আমি ফার্স্টেই বলেছিলাম, যার দুঃখ বেশি তার দুঃখ বাড়তেই থাকে, কমে না। এবং নিয়মিতভাবে কষ্ট দেওয়া শুরু করলো, মিথ্যা অভিযোগ দেওয়া শুরু করলো। আমি কারোর সাথে কথা বলতো, কার সাথে কথা বলতেছি, এটা সেটা অনেক কিছুই প্রশ্ন করার আগেই আমার সাথে ঝামেলা শুরু করতো। একটা কথা বলি, যে সম্পর্ক রাখতে চায় সে কখনো সন্দেহ করে না, আর একটা সম্পর্কের মধ্যে শেষ করতে চাইলে সন্দেহ করে, তাকে অবিশ্বাস করে, এগুলো তাকে বোঝাই একটা মানুষ ছেড়ে চলে যায়। এত কষ্ট নিয়েও কাউকে কখনো কোনোদিন কিছু বলি নাই। এত কষ্টের মধ্যেও আমি ঢাকা শহরে কাজ করে আমি আমার বাবা মাকে সেই টাকাটা দিয়ে দিতাম। আপনি এই ঘটনাটা তুলে ধরবেন। আমার জীবন অনেক কিছুই আছে, কিন্তু বলার ছিল, কিন্তু বলি নাই। আমার জীবনটা একটা গল্পের ডায়েরির মতো, বলে শেষ হবে না। আপু, আপনি বলবেন তো জানায়েন, আমি অপেক্ষা করব আপনার সেই ভিডিওটা দেখার জন্য, যেখানে আপনি আমার কথাটা তুলে ধরবেন। আমার ওই গল্পের শেষ ছেলেটি নিজেকে, যে ছেলেটিকে আমি ভালোবেসেছিলাম, যার কাছে এখন মেয়েটা পূর্বে পেয়ে কষ্ট পেয়ে আছি, তার নাম রুহুল। আপু, তার নামটি সেই গল্পের মধ্যে নিয়েন। আমি হয়তো আপনার মতন বলতে পারবো না, তাই আপনাকে বললাম, আপনার 2টা পায়ে ধরে বলি আপু, আমার গল্পটি তুলে ধরিয়েন। এটা আমার বাস্তব জীবনের গল্পের একটা জীবন কাহিনী। আপু, আসলে একটা কথা বলি, আপনি লাস্টে বলেছেন যে আপনার পা ধরি গল্পটা বলবেন। আসলে যে গল্পগুলো আমার চোখের পড়ে, যে গল্পগুলো আমি পাই, আমার কাছে পৌঁছায়, আমি শেয়ার অবশ্যই করি। এভাবে না বললেও পারতেন, আমার নিজেকেও ছোট লাগছে, এভাবে বললে আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তো আপনি ভালোবাসতে চাইছেন, সংসার করতে চাইছেন, বাট পারেন নাই। অনেক কিছু হলো, অনেক কিছু গেল, লাস্ট পর্যন্ত আরও একজনকে ভালোবাসছেন, রুহুল নামের। তো একটা কথা বলি, আপনি তো আসলে এই জীবনের মধ্যে অনেক স্ট্রাগল করে যাচ্ছেন। আমাদের এই মানুষগুলোর মধ্যে আমরা দেখি অনেক সুন্দর হাসি, অনেক সুন্দর কথা দেখি, কিন্তু আমরা কি জানি তার ভিতরে কত কষ্ট আছে? আমরা জানি না, এবং আমাদেরকে বললে আমরা জানতে পারি। এই আফুটি কত কষ্ট করে তার লাইফটা কাটাচ্ছে, এবং সে আমার কাছে গল্পটা শেয়ার করছে। আমরা জানতে পারছি তার জীবনে কত কষ্ট, এবং সে কতটা কষ্টে তার জীবনটা কাটাচ্ছে। আমাদেরকে হয়তো বা না বললে জানতেই পারতাম না আপু। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং একটা কথা বলি, যার জীবনে কেউ নাই তার জীবনে আল্লাহ আছে। যার জীবনে কষ্ট বেশি, তার জীবনে হয়তো বা মৃত্যুর পর ভালো কিছু আল্লাহ লিখে রাখছে বা দিয়ে দিবে, এরকমটাও তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই হবে ইনশাল্লাহ। তো একটা কথা বলি, আফুটির জীবনটা খুব ছোট কাল থেকেই কষ্ট আর কষ্ট। সে যখন মায়ের গর্ভের থেকে বেরিয়ে আসছে, তখনই সেই এক গাদা কষ্ট নিয়ে তার জীবনটাকে নিয়ে এই দুনিয়াতে পা দিয়েছে। তার মায়ের ডিভোর্স, তার বাচ্চা নষ্ট হওয়া, আবার ভালোবাসা, আবার ছ্যাঁকা খাওয়া রীতিমতো। তো আপু, একটা কথা বলি, আপনি এখন যেভাবে আছেন, এভাবে তো অন্তত কয়টা ভাত খেয়ে আপনি ভালো আছেন। হয়তোবা জীবনে অনেক অনেক কষ্ট নিয়ে আপনাকে বাঁচতে হচ্ছে। আপনাকে আল্লাহ অনেক অনেক ধৈর্য দান করুক,
এটুকু আপনার জন্য আমার দোয়া থাকবে। এবং আপনাকে একটা কথা বলবো, এখন আপনি হয়তোবা সিঙ্গেল আছেন, বা আপনি একটা প্রেমের সম্পর্কে আছেন, বা বিয়ে বসেন নাই, এরকম কিছু হতে পারে। লাস্ট পার্টটাও পড়েছি, ফার্স্ট পার্টটাও পড়েছি, অনেক কষ্টের কথাও আমরা শুনলাম। আমি সর্বশেষ আপনার উদ্দেশ্যে 2টা লাইন বলে যেতে চাই। আপনি এবার থেকে যা যা করবেন খুব চিন্তা ভাবনা করে ডিপলি চিন্তা করবেন যে আমি এটা কি ভালো করছি নাকি খারাপ করছি, এটুকু চিন্তা ভাবনা করবেন। আর একটি কথা, ছেলেদের ভালোবাসার মধ্যে একেবারে গলে যাবেন না। যদি গলে যান তাহলে আপনার জীবন ওখানেই শেষ। ছেলেদের ভালোবাসার মধ্যে একটু কম গলতে হয়, তাকে একটু দেখাতে হয় যে আপনারও ইগো আছে, আপনারও দেমাক আছে, আপনারও একটা পার্সোনালিটি আছে। এটা একটু নিজের মধ্যে রাখবেন, তারপর তাকে ভালোবাসতে যাবেন। একটা ছেলেকে বা কাউকে ভালোবাসতে গেলে একেবারে উজাড় করে ভালোবাসবেন না, যে তাকে ভালোবাসলে নিজের সবটুকু দিয়ে মরে যেতে হবে, এমন ভালোবাসা কখনোই বাসবেন না। এখন যেভাবে আছেন সবসময় চিন্তা ভাবনা করবেন এখন যে কয়টা টাকা রোজগার করার পর ওই টাকাটা নিজের মধ্যে রাখি, নিজেকে ভালো রাখতে হবে সারাটা জীবন। এবং আপনি যদি বিয়েও বসেন, আবার চিন্তা ভাবনা করে বিয়ে বসবেন, চিন্তা ভাবনা করে প্রেম করবেন, চিন্তা ভাবনা করে কিছু করবেন। কারণ এই জীবনে তো অনেক কষ্ট পেলেন, সামনে একটু অন্তত কষ্টবিহীন থাকার চেষ্টা করবেন। এই যে আমরা শহর অঞ্চলগুলোতে দেখি অনেক অনেক মহিলা মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেন। এই মহিলাগুলো কাজ করে, অনেক অনেক কষ্ট তাদের বুকে জমা রাখে। আবার কিছু কিছু মহিলা আছে যে ইচ্ছা করে করে, তাদের সব আছে তারপরে ইচ্ছা করে করে। তো এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো আমাদের বলা উচিত না। তো আপনি এবার থেকে নিজেকে নতুনভাবে শুরু করুন এবং নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করুন। যেহেতু জীবনে অনেক অনেক আঘাত পেয়েছেন, সামনের দিনগুলোতে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এটুকুই আপনার উদ্দেশ্যে আমার বলার ছিল। এবং আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। আপনি আপনার জীবনে অনেক অনেক সুখী হন। তো লাস্ট টাইম আমি আরেকটা কথা বলতে চাই, যে ভাইয়াটির সাথে আপনার ডিভোর্স হয়েছে সেই ভাইয়াটির উদ্দেশ্যে। আসলে ভাইয়া হয়েছে কি, যে আপনি তাকে অনেকটাই অবহেলা করছেন, তার বাচ্চা নষ্ট হলো, তার সাথে অনেক অমানবিক কথাবার্তা বলেছেন, অমানবিকভাবে তার সাথে সম্পর্কের মধ্যে থাকতে চেয়েছেন, কষ্ট দিয়েছেন। বাট একটা কথা কি জানেন, আমরা আজকে একজনকে কষ্ট দিচ্ছি, আরেকজন ঠিকই এসে আমাকে কষ্ট দিবে। হয়তো ভাইয়া আপনার জীবনে অনেক অনেক কষ্ট আছে যেটুকু আমরা জানি না, বা শুনতে পাইনি, বা আমরা বলতেও পারবো না। তো এক একজন মানুষ আসলে এক এক রকম। ভাইয়া একটা কথা বলি, প্লিজ কোনো নারীকে কষ্ট দিবেন না। কারণ এটা মাথায় রাখবেন, আপনিও একজন নারীর পেট থেকেই জন্ম নেওয়া সন্তান। এটা যখন আপনার মাথায় আসবে তখন আপনার আর ইচ্ছে করবে না কোনো নারীকে কষ্ট দেওয়ার জন্য। যাই হোক ভাইয়া, আমি যদি কোনো ভুল টুটি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনার সাথে তো ডিভোর্স হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আর এখানে আমি আর কিছুই বলতে পারলাম না, বা বলে গেলাম না। ভালো থাকবেন, কারণ আমাদের সব মানুষের একটা কথাই বলা উচিত যে ভালো থাকুক। এই ভালো থাকুক শব্দটা আসলে অনেক সুন্দর। এবং আপু আপনাকেও বলবো ভালো থাকবেন। অ্যান্ড একটি কথাই বলবো, জীবনটাকে নতুনভাবে ভালোভাবে শুরু করার চেষ্টা করেন। তবে একটি কথা, নিজেকে ভালো রাখার জন্য কিছু টাকা, কিছু সুখ নিজের জন্য তুলে রাখবেন, নিজেকেই নিজে সেগুলো অর্জন করে তুলে রাখবেন, এটুকুই বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধন্যবাদ আমার আজকের স্টোরিটি শোনার জন্য। আল্লাহ হাফেজ।